ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা মডার্ন হিস্ট্রিতে দেখব ব্রিটিশার্স ভার্সেস দ্য শিখ। যদি রিজিয়ন ওয়াইজ দেখা হয় তাহলে শিখদের উপরে লাস্টে কভার করেছিল ব্রিটিশরা। তার আগে পুরো ইন্ডিয়ার উপরে কন্ট্রোল করেছিল। একমাত্র রিজিয়ন যেটা বেঁচেছিল ওটা হচ্ছে শিখ। তো আজকে আমরা দেখব প্রথমে শিখদের উপরে কি করে কন্ট্রোল করেছিল ব্রিটিশরা। প্রথমে পড়বো শিখ গুরু নিয়ে। প্রথম আসছেন গুরু নানক দেব। গুরু নানক দেব ছিলেন ফাউন্ডার অফ শিখিজম, আর শিখিজমের মূল মন্ত্র ছিল এক ওঙ্কার। এক ওঙ্কার মানে ভগবান একজনই আছেন, আর মানুষদের মধ্যে ডিফারেন্স নেই, সব মানুষই সেম হয়। ওনার জন্মস্থান ছিল নন্দকানা সাহিব, যেটা এখন পাকিস্তানে চলে গেছে। আর উনি লঙ্গর, যেটা গোল্ডেন টেম্পলে ফলো করা হয়, ওইটা গুরু নানক দেবই স্টার্ট করেছিলেন। ওখানে স্ট্রিক্টলি ফলো করা হয় এক ওঙ্কার। যদি আপনি গোল্ডেন টেম্পল গেছেন, গোল্ডেন টেম্পল বা যে কোনো লঙ্গরখানায় গেছেন, তাহলে আপনি দেখতে পারবেন যে সবাই একই জায়গায় বসে। এমনি কোনো সিস্টেম নেই যে এটা এদিকে বসবে ওর ওই দিকে বসবে। একটা রোতে ছেলে থাকে, আরেকটা রোতে মেয়ে থাকে। এর মধ্যে আপনার হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেই আছে সবাই একসঙ্গেই খেতে বসে। এখানেও ফলো করা হয় ওনার সিস্টেমটা এই ওঙ্কারে। ওনার ভক্ত ছিলেন অঙ্গদ দেব, যিনি হয় সেকেন্ড গুরু। তো সেকেন্ডে আমরা দেখব গুরু অঙ্গদ দেব। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ গুরুমুখী। গুরুমুখী একটা বই ছিল যেটা গুরুদের নিয়ে লেখা ছিল। তারপরে আমরা দেখব তৃতীয় গুরু কে হয়েছিলেন। তৃতীয় গুরু ছিলেন গুরু অমরদাস। উনি থাকতেন গোন্ডওয়ালাতে, আর উনি আকবরকে খুব এফেক্ট করেছিলেন। আকবর ওনাকে খুব মানত আর রেসপেক্ট করত। ওনার মেয়ের নাম ছিল বিবি ভানি। তাই জন্য আকবর ওনাকে অনেকটা জমিনও দিয়েছিল, যেখানে পরে আমরা দেখব অমৃতসর বানানো হয়েছিল। অমৃতসর সিটিটা যে জমিটা আকবর দিয়েছিল, সেই জমির উপরে অমৃতসর সিটি বানানো হয়েছিল। তার জামাইয়ের নাম ছিল রামদাস। রামদাস হয়েছিল চতুর্থ গুরু। আর রামদাস যখন গুরু হয়েছিলেন, তখনই আপনার ফ্যামিলি ট্রেডিশন স্টার্ট হয়ে গেছিল। মানে শিখদের মধ্যে যারা গুরু হবে তারা একই ফ্যামিলি থেকে হবে। এই ট্রেডিশনটা স্টার্ট হয়েছিল এই গুরু অমরদাস থেকে। এবার গুরু রামদাস নিয়ে পড়বো। ই এস্টাবলিশড অমৃতসর। যেমন আপনাকে বললাম, এখানে গুরু অমরদাস ল্যান্ড পেয়েছিল আকবর থেকে। তারপরে সেই ল্যান্ডের উপরে অমৃতসর বানিয়েছিলেন গুরু রামদাস। অমৃতসরের আগের নাম ছিল রামদাসপুর। গুরুর যে নাম ছিল রামদাস, সাথে ছিল রামদাসপুর, কিন্তু রামদাসপুর পরে গিয়ে অমৃতসর নামে জানা হয়। ওনার ছেলের নাম ছিল অর্জুন দেব, যিনি হয় পঞ্চম গুরু। গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব যখন গুরু হন, তখন উনি অমৃতসরে একটা লেক বানান, আর গোল্ডেন টেম্পল বানিয়েছিলেন গুরু অর্জুন দেব। তাহলে একবার এখানে দেখে নিই। অমৃতসর পেয়েছিল গুরু অমরদাস। অমৃতসরের জন্য ল্যান্ড পেয়েছিল গুরু অমরদাস। অমৃতসর বানিয়েছিল গুরু রামদাস, আর গোল্ডেন টেম্পল বানিয়েছিল তার ছেলে অর্জুন দেব, গুরু অর্জুন দেব। ঠিক আছে। গোল্ডেন টেম্পল বানানো হয়েছিল 1589-এ। 1604-এ উনি লিখলেন, উনি কম্পোজ করলেন আদি গ্রন্থ। আদি গ্রন্থ হচ্ছে শিখদের হোলি স্ক্রিপচার, হোলি বুক, যেটাতে তাদের এক ওঙ্কার, ভগবান, এসব নিয়ে লেখা আছে। জাহাঙ্গীর গেভ হিম দ্য ডেথ পেনাল্টি। এবার এটা বুঝি জাহাঙ্গীর তাকে ডেথ পেনাল্টি কেন দিয়েছিল। গুরু অর্জুন দেব যখন এই আদি গ্রন্থ কম্পোজ করেন, তখন তিনি হিন্দু, মুসলিম, শিখ সব গুরুদের লেখা এটাতে রাখেন, যে যাদের লেখাতে এটা আছে যে এক ওঙ্কার, ভগবান এক, তাদের সবার লেখা এই আদি গ্রন্থে রাখে। কিন্তু জাহাঙ্গীরের এটা পছন্দ হয়নি। জাহাঙ্গীর চেয়েছিল আদি গ্রন্থ থেকে যত হিন্দু আর মুসলিম গুরুদের লেখা আছে ওগুলো সরিয়ে দেওয়া হোক, কিন্তু গুরু অর্জুন দেব এটা মানেনি। তখন গুরু অর্জুন দেবকে দিল্লি ডাকা হয় জাহাঙ্গীরের সঙ্গে দেখা করার জন্য। জাহাঙ্গীর ওনাকে আবার বলে যে আপনার যে বই আছে ওটাতে শিখ গুরু নিয়ে যা যা লেখা আছে ওগুলো থাকতে দিন, কিন্তু হিন্দু আর মুসলিম গুরুদের নিয়ে যা যা লেখা আছে ওটা সরিয়ে দিন। তখনও গুরু অর্জুন দেব এই কথাটা মানে না। তখন গুরু অর্জুন দেবের উপরে অনেক দিন টর্চার চলে। তখনও যখন গুরু অর্জুন দেব মানে না,
জাহাঙ্গীর এটা বুঝতে পারে, তখন জাহাঙ্গীর তাকে ডেথ পেনাল্টি দিয়ে দেয়। এখান থেকে স্টার্ট হয় শিখস ভার্সেস দ্য মুঘল। এই জায়গা থেকেই শিখ কখনো আর মুঘলকে পছন্দ করেনি, কারণ তাদের গুরু অর্জুন দেবকে একজন মুঘল মেরে দিয়েছিল। এখানে দেখা ইম্পর্টেন্ট যে একমাত্র আকবর ছিল যে হিন্দু মুসলিমকে সমানভাবে ভালোবাসত। এছাড়া যত মুঘল রাজা আছে কেউ এমনি ভালোবাসেনি। আর এদের মধ্যে অরঙ্গজেব ছিল কট্টর মুসলিম। ও চেয়েছিল পুরো ইন্ডিয়াকে একটা মুসলিম কান্ট্রি করে দিতে। অরঙ্গজেব ছাড়া যত মুঘল রাজারা ছিল তারা কেউই কট্টর ছিল না, সবাই মুসলিম ছিল আর মুসলিম রিলিজিয়নকে ফলো করতো। আর যারা মুসলিম ছিল তাদের ফেভারও করতো, কিন্তু তারা এমনি ছিল না যে হিন্দুদের ক্ষতি করবে। তারা ভাবতো সবাই শান্তিতেই থাকবে, কিন্তু অরঙ্গজেব ছিল যে কট্টর মুসলিম ছিল মুঘলদের মধ্যে। তারপরে দেখব গুরু গোবিন্দের নিয়ে। গুরু গোবিন্দ যখন গুরু অর্জুন দেবকে মারা হলো জাহাঙ্গীর দ্বারা, তখন স্টার্টেড মিলিটারি ট্রেনিং। তখন উনি শিখদের মিলিটারি ট্রেনিং দিতে স্টার্ট হলেন, আর উনি এস্টাবলিশ করেছিলেন আকাল তখ্ত। এরপর ছিলেন গুরু হর রায়। গুরু হর রায় নিয়ে কিছু ইম্পর্টেন্ট পড়ার নেই। আর তারপরে এসেছেন গুরু হরকৃষ্ণ। গুরু হরকৃষ্ণ ডাইড ডিউ টু স্মল পক্সের কারণে তিনি মারা গেছিলেন। ওনার পর একজন ইম্পর্টেন্ট গুরু এসেছিলেন, তিনি ছিলেন 9th গুরু। উনি ছিলেন গুরু তেজ বাহাদুর। অরঙ্গজেব, আমি যেমন আপনাদের বললাম অরঙ্গজেব একটা কট্টর মুসলিম ছিল, আর অরঙ্গজেব যখন শাসনে এসেছিল প্রথম কাজ এটা করেছিল, কাশ্মীরের যত হিন্দু পণ্ডিত আছে তাদের ফোর্স কনভার্সন করতো। ফোর্স কনভার্সন মানে তাদের জোর জার করে হিন্দু থেকে মুসলিমে কনভার্ট করতো। এটার এগেনস্টে গেছিল গুরু তেজ বাহাদুর। কিন্তু যখন গুরু তেজ বাহাদুর এটার এগেনস্টে যায়, তখন অরঙ্গজেবের খুব রাগ হয়, আর অরঙ্গজেব গুরু তেজ বাহাদুরকে মেরে দেয়। অরঙ্গজেব যত বছর ছিল তাকে শিখদের থেকে রেজিস্ট্যান্স পেতে হয়েছিল, আর অরঙ্গজেবের মারা যাওয়ার পর এই শিখদের থেকে রেজিস্ট্যান্স পাওয়া কম হয়েছিল, কিন্তু তাই বলে শেষ হয়ে যায়নি। এবার পড়বো লাস্ট গুরু নিয়ে, 10th গুরু। উনি ছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং এর জন্ম হয় পাটনা, বিহারে, আর উনি এস্টাবলিশ করেছিলেন আনন্দপুর। 1699-এ উনি খালসা বানিয়েছিলেন। খালসা ছিল একটা ওয়ারিয়ার ক্ল্যান, যারা শিখদের মাঝখানে থেকে যারা যুদ্ধ করে, যাদের বেঁচে থাকার একটাই মতলব ছিল যুদ্ধ করে সবার ভালো করা। গুরু গোবিন্দ সিং স্টার্টেড 5 কেশ মানে চুল, কারা মানে তারা হাতে এক ধরনের লোহার ব্যাঙ্গেল পরে, যদি আপনারা দেখেছেন আপনারা ভালোভাবে জানেন কারা। কচ্ছা হচ্ছে আন্ডারওয়্যার, কঙ্গা হচ্ছে চিরুনি, কৃপান এক ধরনের ছোট চাকু যেটা ওরা কোমরে রাখতো। গুরু গোবিন্দ সিং বলেছিলেন একটা শিখের কাছে সবসময় এই 5টা জিনিস থাকা উচিত। উনি আদি গ্রন্থ রিএস্টাবলিশ করেছিলেন। আদি গ্রন্থ যেটা লেখার জন্য আপনার জাহাঙ্গীর মেরে দিয়েছিল, সেই আদি গ্রন্থটা উনি আবার লিখেছিলেন। কিন্তু এর মানে এই নয় যে হিন্দু আর মুসলিমের যাদের গুরুদেবদের যাদের লেখা আছে উনি সরিয়ে দিয়েছিলেন। উনি আরো যারা গুরুদেব আছে তাদেরও জ্ঞানটা এই আদি গ্রন্থে কম্পোজ করেছিলেন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, গুরু গোবিন্দ সিং এই গুরু হওয়ার যে সিস্টেমটা আছে এটা শেষ করে দিয়েছিলেন, কারণ এই জন্য শিখিজমে কারাপশন চলে আসছিল। উনি বলেছিলেন যে গুরু গোবিন্দ সিং যে আমার পরে আর কেউ গুরু হবে না, আর শিখদের গুরু হবে আদি গ্রন্থ, আর আদি গ্রন্থই তোমার ঠিক রাস্তা দেখাবে। পরের দিকে গুরু গোবিন্দ সিংকে জমশেদ খান নান্দেদে মেরে ফেলে। আপনারা দেখতেই পাচ্ছেন গুরু গোবিন্দ সিং খালসা তৈরি করে, 5K নিয়ম বানায়, তারপরে পাঞ্জাবিদের মধ্যে যে সিং আর কর টাইটেল হয় এগুলো স্টার্ট করেছিলেন। তো উনি অরঙ্গজেবের বিরুদ্ধে গেছিলেন। এগুলো অনেক কিছু ছিল, আর এর জন্য ওনার এনিমি অনেক ছিল। তাদের মধ্যে একজন ছিল জমশেদ খান, যে গুরু গোবিন্দ সিংকে নান্দেদে মেরে দেয়। এরপর আমরা দেখব শিখ যোদ্ধাদের নিয়ে। তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বান্দা বাহাদুর। ঠিক আছে, বান্দা বাহাদুর ছিলেন শিখ কমান্ডার। তার আসল নাম ছিল লক্ষ্মণ দেব, কিন্তু তার গুরুদেব গুরু গোবিন্দ সিং তাকে গুরবাজ সিং এর
নামে ডাকতেন। এটা আমরা ইতিহাসে অনেক জায়গায় দেখেছি যে একজন গুরুদেব তার ছাত্রকে কোনো অন্য নামে ভালোবেসে ডাকতেন। অমনি লক্ষ্মণ দেবকে উনি গুরবাজ সিং নাম দিয়েছিলেন, আর সবাই ওনাকে বলতো বান্দা বাহাদুর, কারণ তিনি এমন ছিলেন যে মুঘলদের বিরুদ্ধে খোলাভাবে লড়াই করতেন। 1716 he was hanged by ফারুক সিয়ার। ফারুক সিয়ার আরেকজন মুঘল রাজা ছিলেন যে বান্দা বাহাদুরকে মেরে দিয়েছিলেন, কারণ তিনি ওপেনলি প্রোটেস্ট করতেন মুঘলদের নিয়ে। আর মুঘলদের যে পোস্ট কনভার্সন থাকতো, যেখানে ওরা হিন্দু থেকে মুসলিমে কনভার্ট করতেন, ওইটার অ্যাগেনস্টও ছিলেন বান্দা বাহাদুর। তাই জন্য 1716 ফারুক সিয়ার বান্দা বাহাদুরকে মেরে দেয়। তারপরে হচ্ছে মহারাজা রঞ্জিত সিং। যদি শিখদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রাজাকে বলা হয়, তাহলে উনি হচ্ছেন মহারাজা রঞ্জিত সিং। উনি এত বেশি পাওয়ারফুল ছিলেন যে ব্রিটিশরা তার বেঁচে থাকাকালীন কখনো শিখদের বিরুদ্ধে আসেনি। যখন তিনি মারা গেছিলেন তখনই উনি ব্রিটিশরা শিখদের বিরুদ্ধে এসেছিল। এটা আমরা মারাঠাদের চ্যাপ্টার দেখব। যখন ছত্রপতি শিবাজী মহারাজ বেঁচে ছিলেন তখন কখনো ব্রিটিশ তাদের বিরুদ্ধে আসেনি, কিন্তু ছত্রপতি শিবাজী মারা যাওয়ার পর ব্রিটিশরা তার বিরুদ্ধে এসেছিল। কিন্তু মহারাজা রঞ্জিত সিং এর ব্যাপারটা আরো স্পেশাল এই জন্য যে কারণ মহারাজা রঞ্জিত সিং ব্রিটিশদের সঙ্গে একটা অমৃতসর ট্রিটিও সাইন করে, যেটাতে লেখা থাকে যে ব্রিটিশদের জায়গা কতটা হবে আর শিখদের জায়গা কতটা। এটা ঠিক করা হয়েছিল যে না ব্রিটিশরা ইন্টারফেয়ার করবে শিখদের ব্যাপারে, আর শিখরাও যাবে না ব্রিটিশদের ব্যাপারে। কিন্তু পরের দিকে ব্রিটিশরা কিভাবে ইন্টারফেয়ার করে আমরা ওইটাই দেখব। তাহলে যদি মহারাজা রঞ্জিত সিং নিয়ে বলা হয়, তাহলে মহারাজা রঞ্জিত সিং এর জন্ম হয়েছিল 1780-তে। ওনার বাবার নাম ছিল মহা সিং। একটা যুদ্ধ হয়েছিল জামান শাহ আর রঞ্জিত সিং এর মধ্যে। জামান শাহ সেই যুদ্ধ থেকে পালিয়ে গেছিল ও পালাতে পালাতে সে লাহোর ক্রস করে গেছিল। তখন রঞ্জিত সিং ঠিক করেছিল যে জামান শাহকে আর মারবে না আর ছেড়ে দেবে, কারণ একটা পালিয়ে যাওয়া শত্রুকে মারা রঞ্জিত সিং এর ঠিক মনে হয়নি। জামান শাহ এই দয়া দিয়ে খুব ইমপ্রেস হয়েছিলেন, আর জামান শাহ লাহোর দিয়ে দিয়েছিলেন রঞ্জিত সিংকে। লাহোর রিজন দিয়ে দিয়েছিলেন রঞ্জিত সিংকে। তখন রঞ্জিত সিং নিজের পলিটিক্যাল ক্যাপিটাল বানায় লাহোর আর রিলিজিয়াস ক্যাপিটাল বানায় অমৃতসর। শাহ সুজা, যে একজন ইরানিয়ান ট্রাভেলার ছিল, সে রঞ্জিত সিং এর কাছে এসে প্রোটেকশন চায়, যে ইরানি রাজা থেকে প্রোটেকশন চায় রঞ্জিত সিং এর কাছে। তখন রঞ্জিত সিং এক ওঙ্কার যে কনসেপ্টটা ছিল শিখিজমে, এক ওঙ্কার যদি আপনাদের মনে আছে তাহলে হচ্ছে সবাই এক। তখন যখন অন্য দেশ থেকে কেউ তার থেকে হেল্প চাইতে এসে যায়, তার উচিত ওর হেল্প করা। তাই জন্য রঞ্জিত সিং ওনাকে প্রোটেকশন দেয়, আর তাই জন্য শাহ সুজা যে থ্যাংক ইউ বলতে এক ধরন থেকে কোহিনূর ডায়মন্ড রঞ্জিত সিংকে দেয়, যেটা পরে ব্রিটিশার্সরা নিয়ে চলে যায়। তারপরে দেখবো তার রিলেশন কেমন ছিল ব্রিটিশারদের সঙ্গে। যেমন আমি বললাম যে রঞ্জিত সিং যতকাল বেঁচে ছিল ততক্ষণ সে একটা রিলেশন বানিয়ে নিয়েছিল ব্রিটিশদের সঙ্গে। ব্রিটিশরা খুব ভালোভাবেই জানতো যে রঞ্জিত সিং এর সঙ্গে লড়াই করা বুদ্ধির কাজ নয়, আর রঞ্জিত সিং তাদের হারিয়ে দেবে। তাই জন্য ব্রিটিশরা ওয়েট করলো যে রঞ্জিত সিং কখন মারা যান। রঞ্জিত সিং আর ব্রিটিশদের মধ্যে সাইন হয়েছিল অমৃতসর ট্রিটি। এটা সাইন করেছিলেন চার্লস মেটক্যাফ। অমৃতসর ট্রিটিতে যেমন আমি বললাম যে ব্রিটিশদের কতটা রিজন হবে আর শিখদের কতটা রিজন হবে এটা স্পেসিফিক করে দেওয়া হয়েছিল, আর দুজনেই এক অপরের রিজনে ইন্টারফেয়ার করবে না এটাও স্পেসিফিক ছিল। এটা সাইন করা হয়েছিল 1809-এ। রঞ্জিত সিং তারপরে মারা গেলেন 30 বছর পর 1839-এ। ব্রিটিশের এটারই ওয়েট করেছিল যে রঞ্জিত সিং কখন মারা যান। আর যখন রঞ্জিত সিং মারা যান তখন তার ছেলে দিলীপ সিং রুলার হয়ে যায়, আর সে প্রোটেকশনে থাকে মহারানী জিন্দ করের। কারণ দিলীপ সিং অনেক ছোট ছিলেন আর মহারানী জিন্দ কর সবকিছু দিলীপ সিং এর জন্য সামলাতেন। কিন্তু আস্তে আস্তে ব্রিটিশ বললাম এটারই ওয়েট হচ্ছিলেন যে মহারাজা রঞ্জিত সিং কখন মারা যান। যে মহারাজা রঞ্জিত সিং মারা গেলেন তখন
ব্রিটিশ নিজে ইন্টারফারেন্স স্টার্ট করলো, যেমন ওরা সব জায়গায় করে, সেটা আপনার বেঙ্গল হোক, মুঘল হোক, মারাঠা হোক, যেটাতেই আপনি করবেন আপনি দেখবেন যে ব্রিটিশ নিজেদের ইন্টারফারেন্স করে অ্যাডমিনিস্ট্রেশনে। তো শিখদেরও এটাই করলো, আর এটার জন্য হলো দুটো অ্যাংলো শিখ ওয়ার। লাস্ট অব দি ডালহাউসি অ্যানেক্সড পাঞ্জাব অন দ্য ডক্ট্রাইন অফ ল্যাপস। এবার আমরা পড়বো দুটো অ্যাংলো শিখ ওয়ার নিয়ে। তো প্রথমে ইংলিশে দেওয়া আছে, তারপরে আপনার বাংলায় দেওয়া আছে। প্রথমে ইংলিশে এক্সপ্লেন করে নিচ্ছি, তারপরে বাংলায় এক্সপ্লেন করে দেবো। So we will make 3 rows. First of all, year, peace treaty, and the importance of the war. So basically 2 Anglo-Sikh wars were fought. The first one was from 1845 to 1846, and to end this war 2 treaties were signed. First one was Lahore Treaty, second one was Bhairol Treaty. Through these treaties, most of the power of the Sikhs were taken from them, and they were left powerless. They were only there for the name as the king or the prince, but they had lost all their land and all the control of the administration. In the Second Anglo-Sikh War, which extended from 1848 to 49, there was no treaty, but Dilip Singh, who was the king after Maharaja Ranjit Singh, was sent to Britain for higher education, and in this way the Britishers controlled the Sikhs. It is important to note that you will see a similar pattern in which a second war is fought forcibly by the British. You can see that in the Marathas, the Fourth Anglo-Maratha War was only fought for 1 year, and it was fought only to end the Maratha Empire and the rule of the Peshwas. In the Anglo-Mysore War, you can see that the Fourth Anglo-Mysore War was fought forcibly only to kill Tipu Sultan. So this was a common act by the Britishers that the last war is fought. Sorry, this will not be 4, this will be 3. So it was a common pattern by the British that the last war was fought only to kill the king or the ruler and to end their rule. Okay, now we will look into the wars in Bengali. So this was a similar pattern used by all the European countries, not only by the Britishers, but in India the Britishers ruled. So we will see, so the painful torture of the Britishers were highlighted in India. So we will now see it in Bengali. আমরা দেখব 3টে রো বানাবো। প্রথমে লিখব বছর, দ্বিতীয়তে লিখব শান্তি চুক্তি, তৃতীয়তে লিখব গুরুত্ব। তো যেটা প্রথম অ্যাংলো-শিখ ওয়ার হয়েছিল, ওইটা হয়েছিল 1845 থেকে 1846 অব্দি। এটা দুটো চুক্তি সাইন হয়েছিল, একটা হয়েছিল লাহোর চুক্তি আর একটা হয়েছিল ভাইরোয়াল চুক্তি। শিখরা এটাতে বেশিরভাগ পাওয়ার হারিয়ে দিয়েছিল, তারা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার হারিয়ে দিয়েছিল, পলিটিক্যাল পাওয়ার হারিয়ে দিয়েছিল। শিখরা এবার শুধু নামমাত্রে রাজা থেকে গেছিল ও তাদের রিয়েল কোনো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার ছিল না। দ্বিতীয় অ্যাংলো শিখ ওয়ার হয় এই কারণে যে তাদের সব পাওয়ার চলে গেছিল ব্রিটিশদের কাছে। এটা হয় 1 বছরের জন্য, 1849 থেকে 1849 অব্দি, 48 থেকে 1849 অব্দি। এটাতে ব্রিটিশরা শিখদের বাজেভাবে হারিয়ে দিয়েছিল, আর দিলীপ সিংকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে পড়াশোনা এডুকেশন করতে। যেমন আপনারা জানেনই, দিলীপ সিং ছিল মহারাজা রঞ্জিত সিং এর পরে শিখদের রুলার, আর ওনাকে যখন পাঠিয়ে দেওয়া হলো তার সঙ্গে শিখদের উপরে কন্ট্রোল বানিয়ে নিল ব্রিটিশরা। আপনারা একটা প্যাটার্ন নোটিস করুন, যে লাস্ট লড়াইটা হয় ওটা করা হয় ব্রিটিশের দ্বারা, যাতে এম্পায়ারটা শেষ করা যায়। তো ব্রিটিশরা এই প্র্যাকটিসটা করতে থাকতে হবে। আপনার যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি অন্য ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আপনি ভিডিও দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। আর যদি জিওগ্রাফি ভিডিও দেখতে চান, ইন্ডিয়ান জিওগ্রাফি, তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য।
আর দেখা হবে পরের ভিডিওতে।